দেশে আজকে যে অবস্থা সৃষ্টি হয়েছে এই সমস্ত কিছু দায়ী এই মাস্টার মাইন্ড খ্যাত মাহফুজ আলম। কোনো কোনো ক্ষেত্রে পক্ষপাত পুষ্ট তার উপদেষ্টাদের কারো কারো আচরণ। দুর্নীতিগ্রস্ত উপদেষ্টা আসিফ মাহমুদ, তার এপিএস এর বিড়াল বের হয়েছে, তার বাঘটা কেন বের হয় না? আমরা বিভিন্ন জন বিভিন্ন রাজনৈতিক দল করি, আমাদের রণকৌশল রণনীতি ভিন্ন এবং আমাদের ইডিওলজিক্যাল জায়গাটাও ভিন্ন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি 50 মিনিটস অনুষ্ঠানে। সপ্তাহে 2 দিন শনি ও রবিবার এই অনুষ্ঠানটি নিয়ে উপস্থিতি আমরা পুরো অনুষ্ঠান জুড়ে এস এম তানভীর থাকবো আপনাদের সাথে। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানে আলোচনা করি আমাদের চারপাশে ঘটে যাওয়া সমসাময়িক বিষয়গুলো নিয়ে, আলোচনা করি দেশের বর্তমান প্রেক্ষাপট, অর্থনীতি, রাজনীতি সহ জনসম্পৃক্ত বিষয়গুলো নিয়ে। আজকে আমরা মূলত আলোচনার কেন্দ্রবিন্দু রেখেছি জাতীয় সংকট ও ঐক্যমত্য। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত আছেন। প্রথমে পরিচয় করে দেব আপনাদের সাথে। আমার বাপাশে আছেন শহীদুদ্দিন মাহমুদ স্বপন, সাধারণ সম্পাদক জেএসডি। এরপরেই আছে মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ। আপনাদের দুজনকেই মাই টিভির স্টুডিওতে স্বাগত। আলোচনায় ফিরতে চাই। আমরা দেখেছি গতকাল থেকেই প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন রাজনৈতিক দল আলোচনা বসছে যে জাতীয় সংকট তৈরি হয়েছে এবং যে অনৈক্য আমরা দেখতে পাচ্ছি যে ঐকমত্য কমিশনের কার্যক্রমের পরে এসে এই সময় আসলে এই ধরনের ঘটনা। আমরা শহীদুদ্দিন মাহমুদ স্বপন, আপনাকে দিয়ে শুরু করে। আপনি কিছুক্ষণ আগে আপনার দলের সাথেও বৈঠক হয়েছে, যমুনার প্রধান উপদেষ্টার বৈঠক সম্পর্কে আমাদের একটু বলতেন, এবং যে জাতীয় সংকটটা আসলে এটা এত পরে এসে এই ধরনের সংকট কেন তৈরি হলো? ধন্যবাদ আপনাকে সহ আলোচক রাশেদ খান, আপনাকে ধন্যবাদ। আজকে প্রধান উপদেষ্টার সাথে আমাদের দলসহ অনেকগুলো দলের সাথে আমরা একসাথে বৈঠক করি, সন্ধ্যা 5:30 থেকে শুরু করি। যে সংকটের কথা বলছেন, জাতীয় ঐক্য এবং সংকট, এই আজকের আলোচনা এটি যদি আরও 2 মাস আগে হতো, আরও 3 মাস আগে হতো, অর্থাৎ সিরিজ আলোচনা করবার যদি সুযোগ থাকতো, আমরা বারবার যেটি বলি আবার চেষ্টা করছিলাম যে রাজনৈতিক দলসমূহ, শক্তিসমূহ এবং সামাজিক শক্তিসমূহের সাথে সরকারের যোগাযোগ যত নিবিড় হবে, যত বেশি এই যোগাযোগের জায়গাটা পরিষ্কার থাকবে, তত বেশি অনাস্থা অথবা অনিশ্চয়তার জায়গাটা দূরীভূত হবে। সেই লক্ষ্যে আমি মনে করছি যে যেই সাম্প্রতিক সময়ে যে সংকটগুলো তৈরি হয়েছে এবং ভীষণ পরিমাণ এটা পুরা জাতির সাধারণ মানুষের ভিতরে যে উৎকণ্ঠা তৈরি হয়েছে, এই বৈঠকগুলোর মধ্য দিয়ে কিছুটা হলেও জনগণ আশ্বস্ত হচ্ছে বলে আমার মনে হয়েছে। গতকাল পর্যন্ত আমি আমার নিজের এলাকায় ছিলাম, আমাকে নানা প্রশ্ন করবার চেষ্টা করেছে যে আসলে কি হচ্ছে, এবং মানুষের ভেতরে এক ধরনের ভীতি তৈরি হয়েছিল যে এর মধ্য দিয়ে যদি রাষ্ট্রীয় পর্যায়ে কোনো অনিশ্চয়তা তৈরি হয়, তার মধ্যে দিয়ে আমাদের যে 15.5 বছরের সংগ্রাম, মানে লড়াই সংগ্রাম, গণ অভ্যুত্থান, শত শহীদের রক্ত, এই সব কিছু মিলিয়ে একটা ঘোলাটে অবস্থা তৈরি হচ্ছিল। এবং মাননীয় প্রধান উপদেষ্টা তার সরকার পরিচালনার ক্ষেত্রে অনেক বিষয়ে আমাদের সমালোচনার জায়গা আছে, অনেক সমালোচনা আমরা করছিও। সেসব জায়গায় তার শক্তিমত্তা, দক্ষতা এবং কোনো কোনো ক্ষেত্রে পক্ষপাত পুষ্ট তার উপদেষ্টাদের কারো কারো আচরণ, এসব নিয়েও আমাদের কথা আমরা বিভিন্ন সময় বলবার চেষ্টা করেছি। কিন্তু মোটা দাগে আমরা মনে করছি যে আজকের যেই পর্যায়টা আমরা অতিক্রম করছি এবং এর মধ্য দিয়ে আমরা আগামী যে একটা নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর হবে, সেই প্রক্রিয়ার এর ভেতরে যে গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কারের প্রশ্নগুলা, এই বিশাল এই প্যাকেজ প্রোগ্রামটা করবার জন্য প্রফেসর ইউনূসের উপরে আমরা আস্থা রাখতে চাই। আমরা আজকে যারা অংশীজন ছিলাম সকলে এটা বলবার চেষ্টা করেছি যে এইসব জায়গাগুলোতে আমরা বিভিন্ন জন বিভিন্ন রাজনৈতিক দল করি, আমাদের রণকৌশল রণনীতি ভিন্ন এবং আমাদের ইডিওলজিক্যাল জায়গাটাও ভিন্ন। সুতরাং এটা থাকতেই পারে, সব মানুষ সব বিষয়ে একমত হয়ে যাবে, এটি কোনো প্রত্যাশা করার জায়গা নেই। আমরা বারবার বলে আসছি যে যেই সমস্ত প্রশ্নে আমরা সকলে মিলে একমত হব, সেইটির ভিত্তিতে জাতীয় সনদটা তৈরি হোক এবং সেই জাতীয় সনদ বাস্তবায়ন কীভাবে করা হবে সে বিষয়ে আলোচনা হোক। এবং জুলাই গণ অভ্যুত্থানের যে গণহত্যা, সেইটার বিচারের প্রশ্নে কোনো আপোষ থাকবার কোনো সুযোগ নেই। সেটি এ পর্যন্ত আমরা খুব ভালোভাবে আমার জনগণ এটা আস্থা নিতে পেরেছে যে এই বিচারটা ভালোভাবে হচ্ছে অথবা দ্রুততার সাথে হচ্ছে, সেটি কিন্তু হয়ে ওঠে নাই। সংস্কারের কার্যক্রম যে কাজগুলা করা হয়েছে, ইতিমধ্যে অনেক কাজ করা হয়েছে, কিন্তু আরও যত গতি পেতে পারত সেই কাজটা কিন্তু ততটা গতি পায়নি। সেইভাবে অনেকের দাবির বিষয়ে, নির্বাচনী রোডম্যাপের বিষয়ে কথা বলা হচ্ছে। সরকারের পক্ষ থেকে বারবার জুলাই ডিসেম্বর থেকে জুনের ভিতরে নির্বাচন হবে বলছে, কিন্তু এরপরও আশ্বস্ত না হওয়ার বিষয় আমরা দেখছি। বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য আছে। এই ক্ষেত্রে আমরা আজকে বলবার চেষ্টা করেছি গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কার এবং নির্বাচনের জন্য আপনি একটি পথনকশা তৈরি করেন এবং সেটি নকশাটা তৈরি করে জাতির উদ্দেশ্যে আপনি বলেন যে আমি এই বিষয়গুলো এইভাবে চাই।
এই চাওয়ার মধ্য দিয়ে এই সময়ের ভিতরে এই কাজটা করব, এই সময়ের ভিতরে এই কাজটা করব। এটা খুব স্বাভাবিক কথা যে গণহত্যার বিচার তো আর 2 দিনে শেষ হয়ে যাবে না, 2 মাসের শেষ হয়ে যাবে না, কিন্তু সেটা দৃশ্যমান করবার জন্য যে প্রক্রিয়া, যে ত্বরান্বিত করবার দরকার, সেটি কাজটি কিন্তু হয়নি। দেখুন, একটি ট্রাইব্যুনাল কাজ করছে, আরেকটি ট্রাইব্যুনাল শুরু করেছে, আপনি কেন 5টি ট্রাইব্যুনাল করতে পারলেন না? এত বড় ঘটনা ঘটলো 100 বছরের ইতিহাসের ভেতরে, সেই কাজটা সেই দায়ী গণহত্যাকারীদেরকে চিহ্নিত করে তাদের বিচারের আওতা আনবার জন্য, লুণ্ঠনকারীদের আওতা আনবার জন্য দ্রুততার সাথে যে কাজগুলো করা দরকার সেগুলো হয় নাই। এইভাবে বহু বিষয় সরকারের সমালোচনার জায়গাগুলো ছিল, আমরা সেগুলো বলবার চেষ্টা করেছি। উপদেষ্টা মণ্ডলীর ভেতরে রাজনৈতিক বক্তব্য দেওয়ার ক্ষেত্রে ভিন্নতা, নানা মত, নানা পথের কথা বলা হচ্ছে, এবং আমরা এটাও বলছি যে উপদেষ্টা মণ্ডলী যে খুব কার্যকরভাবে ওনারা কাজ করছেন অথবা দক্ষতার সাথে কাজ করছেন, এটি আমাদের কাছে মনে হয় না, জনগণ এটা বিশ্বাস করে না। আপনি যেটা বললেন যে 5টি ট্রাইব্যুনাল করার কথা, আসলে সেই সক্ষমতা কি সরকারের আছে? এমনি একটি মামলা জট এবং দীর্ঘসূত্রিতা কিন্তু আগে থেকেই রয়েছে। না, তো সেই দীর্ঘসূত্রিতা কমাবার জন্য তো আপনি ট্রাইব্যুনাল যখন আপনি বিশেষ আদালতে, এটি সাধারণ আদালত না, এটা বিশেষ আদালত, সেই আদালত এবং এত বড় একটা গণহত্যা হলো, সেই মানুষগুলোকে বিচারের আওতায় আনবেন, তার জন্য আপনার প্যাকেজটা পরিধিটা বড় করতে হবে না? সেই কাজটা করতে হবে না? আপনি 1-2জন বিচারক পাইলে আপনি 5জন বিচারক পাবেন না, এবং সেই অবকাঠামো আপনি দিতে পারবেন না। আপনি এত কাজ করছেন, এই অবকাঠামো দিতে পারছেন না কেন? একই সাথে রাষ্ট্র সংস্কারের প্রশ্ন আমরা বলছি, যে কাজগুলো করা হচ্ছে সেখানে যে পরিমাণ জনবল, যে পরিমাণ সময় দিয়ে সেই কাজগুলোকে আরও দ্রুততার সাথে করা যায়, সেই কাজটি কেন করতে পারবো না? আমাদের তো এই 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 ইনস্ট্রুমেন্টগুলো যে নাই তা তো না, আমাদের মানুষজন নাই তা তো না, আমরা সেই কাজগুলো করছি না কেন? এবং একই সাথে রাজনৈতিক প্রশ্নে নানা বিভাজন তৈরি করবার ক্ষেত্রে সরকারের জায়গা তো এমন যে সরকার নিরপেক্ষ জায়গায় থাকতে হচ্ছে। আমাদের সরকার, সকলের সরকার। আজকে এনসিপি একটি রাজনৈতিক দল তৈরি হয়েছে ছাত্রদের মধ্য থেকে, তাদেরও সরকার। আমরা যারা লড়াই সংগ্রামে ছিলাম প্রত্যেকের সহ, বিএনপি সহ, গণ অধিকার পরিষদ, জেএসডি সহ, গণতন্ত্র মঞ্চ সহ, আমরা সকলেই লড়াই সংগ্রামের ফসলের সরকার। সুতরাং এই সরকারকে কখনো কোনোভাবেই যেন কারো প্রতি পক্ষপাত আচরণ করা হচ্ছে বা পক্ষপাত দেখা যাচ্ছে, এটি যদি তৈরি হয় বা এটি যদি মানুষের ভিতরে গেঁথে যায়, তাহলে এই বিচার এবং এই সংস্কার এবং একটি নির্বাচন, এটি অনেক চ্যালেঞ্জ হয়ে যাবে। ধন্যবাদ। ফিরবো আবার আপনার কাছে মোহাম্মদ রাশেদ খান। এখন যেই সংকট তৈরি হয়েছে সেটিকে জাতীয় সংকট বলা যাচ্ছে কিনা, এবং যে ঐক্যমত্য আমরা দেখেছিলাম যে কার্যক্রমগুলো ছিল, এখন আবার অনৈক্যের জায়গায় তৈরি হলো কেন আসলে? ধন্যবাদ স্বপন ভাই সহ আমাদের দর্শক সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। অনৈক্য তৈরি হয়েছে সরকারের উপদেষ্টাদের বক্তব্যের কারণে। আমি শুরুতেই বলতে চাই, নাগরিক ঐক্যের সভাপতি মান্না ভাই একটি বক্তব্য দিয়েছেন, সরকারের পোষ্য দল। এই সরকার সবার সরকার, কিন্তু এই সরকারের পোষ্য দল কেন থাকবে? আজকে দেখলাম যে তুহিন মালিক আইনজীবী, তিনি ফেসবুকে একটি পোস্ট করেছেন, এনবিআর এর সমস্যা, আগামীকাল থেকে সচিবালয়ে তালা ঝুলিয়ে দিবে, একের পর এক আন্দোলন। আপনি কোন আন্দোলন বন্ধ করবেন? আপনি একটি দলকে সুযোগ দেওয়ার জন্য এই যে সংস্কারের যে মন্থর গতি, এর মাধ্যমেই তো আপনি অনৈক্য, নৈরাজ্য, অস্থিতিশীল পরিবেশ আপনি নিজেই তো সৃষ্টি করতেছেন। স্বপন ভাই যেটি বললেন, উপদেষ্টাদের রাজনৈতিক বক্তব্য কেন? তারা কি রাজনীতি করেন? তারা তো নিরপেক্ষ, সুশীল, এনজিও ব্যক্তিত্ব, বৃদ্ধ আমলা। তাদেরকে আমরা বসিয়েছি চেয়ারে, নিরপেক্ষভাবে থাকবেন, চুপচাপ থাকবেন, কথা কম বলবেন। যদি সরকারের কোনো বক্তব্য থাকে, যে আমার সামনে নোট আছে না, লিখে আনবে, এই নোট দেখে দেখে কথা বলবে। কিন্তু তারা নিজেদেরকে বাহাদুর মনে করে, রাজা মহারাজ। চেয়ারে বসেছি, এই চেয়ার আমার বাপ দাদার চেয়ার, এই চেয়ার আর ছাড়বো না, আমি এই চেয়ারে বসে যা ইচ্ছা তাই বলবো, এরপরে আমি ফেসবুকে লিখে দেব এইটা আমার ব্যক্তিগত বক্তব্য। আরে বেটা, তোর ব্যক্তিগত বক্তব্য, তুই চেয়ারে বসছস কেন? সরকারি চেয়ারে এই পদে বসার পরে কোনো ব্যক্তিগত বক্তব্য দেওয়া যায়? যায় না তো। এই কথাগুলো যখন আমরা বলছি, তখন আমাদের বলা হচ্ছে যে আমরা উপদেষ্টাদের কাজে অসহযোগিতা করছি। দেখেন, প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে যে নাটক সাজানো হলো, শুরু থেকে আমরা বলে আসছি, তিনি কেন পদত্যাগ করবেন? দেশের 18 কোটি মানুষের কেউ কি তার পদত্যাগ চেয়েছে? চায়নি তো। পদত্যাগ চেয়েছে কাদের জানেন? ওই দুজন ছাত্র উপদেষ্টা, একজন অনৈক্য নৈরাজ্যের মাস্টার মাইন্ড মাহফুজ আলম, ক্ষমা চাইছেন পরে, অবশ্যই ক্ষমা করার কোনো সুযোগ নাই। চেয়ার ছাড়ো ভাই আগে, তারপরে তোমার ক্ষমা, এরপরে ভাববো।
দেশে আজকে যে অবস্থা সৃষ্টি হয়েছে এই সমস্ত কিছু দায়ী এই মাস্টার মাইন্ড খ্যাত মাহফুজ আলম। কখনো বিএনপি, গণ অধিকার পরিষদ, জামাত সব খারাপ। বাবা তুমি এতদিন কই ছিলা? তোমারও তো আমরা এতদিন আন্দোলন সংগ্রামে পাই নাই, হঠাৎ করে তুমি হয়ে গেলে মাস্টার মাইন্ড। তার পদত্যাগ চেয়েছি। দুর্নীতিগ্রস্ত উপদেষ্টা আসিফ মাহমুদ, তার এপিএস এর বিড়াল বের হয়েছে, তার বাঘটা কেন বের হয় না? তার কেন ধরেন না? তার বাঘটা বের করেন। মানে এপিএস এর যদি বিড়াল থাকতে পারে, উপদেষ্টার কি বাঘ থাকতে পারে না? এলো কোথায়, কোন খাঁচায় আটকে রেখেছেন আমরা দেখতে চাই। আমরা দেখেছিলাম আওয়ামী লীগের আমলেও সুরঞ্জিত তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এখন কি এমন অবস্থা, ডক্টর মোহাম্মদ ইউনূস যাকে আমরা এত ভালোবাসি, এত শ্রদ্ধা করি, এত ভক্তি করি, তার আমলেও এই উপদেষ্টার কেউ নাটায় ধরতে পারতেছে না, দুদক ধরতে পারতেছে না। দুদক কি করলো? তার এপিএস এর এনআইডি লক করলো, বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করলো। তো এরকম উপদেষ্টার আমরা পদত্যাগ চাই। সাবের মান্নানদের যারা জামিন করিয়েছে তাদের পদত্যাগ চাই। যারা রিফাইন্ড আওয়ামী লীগের সাথে জড়িত সেই উপদেষ্টাদের পদত্যাগ চাই। যারা মুজিববাদী সৈনিক সেই আলিমা মজুমদারের পদত্যাগ চাই। যারা ওই আব্দুল হামিদের সৈনিক, নিজেই বলেছে আমার নেতা রাষ্ট্রপতি আব্দুল হামিদ, ফেসবুকে লিখছে না, আবার ডিলিট করে দিয়েছে, সেই উপদেষ্টা ফারুকের পদত্যাগ চাই। এই কথাগুলো বললে যদি তারা বলে যে বাবা আমরা কাজ করতে পারতেছি না, আমাদেরকে অসহযোগিতা করা হচ্ছে, তো ছাড়েন, ওই চেয়ারে বসছেন কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস চেয়ারে থাকবেন, বাকি উপদেষ্টা পরিষদের অবশ্যই পুনর্গঠন করতে হবে, অন্যথায় কোনো সংস্কার হবে না, কোনো গণহত্যার বিচার হবে না। আমাদের দলের পক্ষ থেকে আমরা বলেছিলাম 10টা ট্রাইব্যুনাল, যদি একটার মাধ্যমে 1 বছরে করেন, একটার মাধ্যমে 10 বছরে করেন, 10টার মাধ্যমে আপনি 1 বছরে করতে পারবেন। কিসের জনবলের সমস্যা? টাকা লাগবে, বিল্ডিং লাগবে, ভাড়া করেন। ঢাকা শহরে কত বিল্ডিং রয়েছে। বিচারকের সমস্যা, নতুন বিচারক নিয়োগ দেন। বাংলাদেশে অসংখ্য ভালো আইনজীবী রয়েছে, সুতরাং তাদেরকে নিয়োগ দেন। আমাদের কথা তো শুনতেছেন না। এখন একটি পোষ্য দলকে সুযোগ দেওয়ার জন্য এখন রাষ্ট্র সংস্কারে মন্থর গতি, গণহত্যার বিচারে মন্থর গতি, 10 মাসের সময় এসে নাটক। আচ্ছা, প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন, এই কথা কে বলবে? হয় প্রেস উইং থেকে বলা হবে, অথবা কোনো উপদেষ্টা বলবেন, অথবা প্রধান উপদেষ্টা নিজেই বলবেন। কেন একটি দলের নেতা রাতের অন্ধকারে মিটিং করার পরে এসে বলল যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চান? আমরা তো অন্ধকারে মিটিং করতে চাইলে আমাদেরকে ডাকা হয় না। বিএনপি 1 সপ্তাহ ধরে ঘুরতেছে পিছনে পিছনে যে আমাদের সাথে বসেন, বসবে না। জামাতের আমির প্রকাশ্যে বললেন জাতীয় সংলাপ, এরপরে শুনলাম জামাতের সাথে বসার জন্য তারা পাগল হয়ে গেলেন। তো ভালো কথা, জামাত বিএনপি তো যেহেতু জামাতের সাথে বসতেছে, সুতরাং বিএনপির সাথে তো বসাই লাগে, এই জন্য পরবর্তীতে বিএনপির সাথে বসলো। তো আপনি আগের দিন রাতে এনসিপির সাথে বৈঠক করলেন, পরের দিন আবার কেন এনসিপিকে ডাকলেন? মান্না ভাই তো ঠিকই কইছে, এটা পোষ্য দল, অন্যায় বলেছে। আমি শেষ করি 1 মিনিটে। এইসব কারণে এই কথাগুলো বললে আমরা হয়ে যাচ্ছি শত্রু। আমি প্রধান উপদেষ্টাকে বলবো এই সমালোচনাগুলো না করলে গণতান্ত্রিক পথে বাংলাদেশ যাবে না। স্বচ্ছতা জবাবদিহিতার অন্যতম উপাদান হলো সমালোচনা। সেই সমালোচনা আমরা করছি, এগুলো সমাধান করেন, রাষ্ট্র সঠিক পথে পরিচালিত হোক। সর্বশেষ বলবো, আরো দেখেন, এই মুহূর্তে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে, সেনাবাহিনীকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। সেনাবাহিনীর কি অভ্যুত্থানে ভূমিকা নাই? অভ্যুত্থানে কি জেএসডির ভূমিকা নাই? গণতন্ত্র মঞ্চের নাই? গণ অধিকার পরিষদের নাই? এই বাংলাদেশে সর্বপ্রথম আমরা যারা যুগপৎ আন্দোলন করেছি, বিএনপি সহ আমরা 43টি দল, তাদের পক্ষ থেকেই রাষ্ট্র সংস্কারের কথা বলা হয়েছে। এবং এই কথা ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী ইমাম মজুমদার নিজেই বলেছেন। সুতরাং এই যে বলা হচ্ছে দলগুলো সংস্কার চায় না, গণহত্যার বিচার চায় না, শুধু নির্বাচন চাই, ভুয়া কথা। দেখেন, আমরা সব সময় বলেছি 3টা জিনিস চাই: গণহত্যার বিচারের রোডম্যাপ, এরপরে রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ, নির্বাচনের রোডম্যাপ। 10 মাসে একটা জিনিসও তারা দিতে পারে নাই। রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব সৃষ্টি করেছে, সকল দল মাইনাস ওই যে বিদেশে গিয়ে প্রধান উপদেষ্টা বলে আইছে না যে নতুনদের একটি দল করতে হবে ছাত্রদের, অন্যথায় সেই ফ্যাসিবাদী ব্যবস্থা আবার ফিরে আসবে। অগ্রিম শুভকামনা জানিয়ে এসেছিলেন, ছাত্রদের মাথার উপর নিয়ে তিনি এইভাবে মানে নাচছেন না। এখন তো অবস্থা বুঝতেছে। মানব জমিনের সংবাদ, সেইটা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করি এই পর্যায়ে। দেখেন, সেখানে উল্লেখ করা হয়েছে যে প্রধান উপদেষ্টা গণ অভ্যুত্থানের যারা নায়ক ছিলেন তাদেরকে ডাকলেন, ডাকার পরে বললেন যে তোমরা সংযত হও। তার মানে কি? ওই যে তানভীর কাণ্ড, ডিসি নিয়োগ কাণ্ড, সাবের মান্নান আপনার জামিন কাণ্ড,
এছাড়া আপনার নসরুল হামিদ, বিপুর সম্পদ, পাহারাদারের কাণ্ড, নানান কাণ্ড, এগুলো নিয়ে যখন এনসিপি বিতর্কিত হচ্ছে, যমুনা ঘেরাও, এর সামনে যমুনা ঘেরাও নিয়ে একটা উত্তেজনা সৃষ্টি হলো। এরপরে যখন আমরা দেখলাম যে নির্বাচন কমিশন ঘেরাও করলো, লোক তো নাই, খুবই কম। প্রধান উপদেষ্টা মোটামুটি হতাশ হয়েছেন। যমুনা ঘেরাওতে সবাইকে ডাকলেন, এরপরেই কাউকে পাকিস্তানপন্থী, কাউকে রাজাকার, নানান কথা, নানান অপবাদ, কৃতিত্ব নেওয়া শুরু করে দিলেন। অনেক আবার শুরু হয়ে গেল। প্রধান উপদেষ্টা হতাশ হয়েছেন এই গণ অভ্যুত্থানের নায়কদের উপরে। মানব জমিনের সংবাদ এই কারণেই বলেছেন, তোমরা সংযত হও, অন্যথায় আমি পদত্যাগ করব। এই পদত্যাগের নাটক, এই নাটক মঞ্চায়ন করা হয়েছে। দেখেন, রাষ্ট্রীয় চেয়ারে বসে রাগ ক্ষোভ প্রকাশ করা যায় না, আবেগের কোনো আশ্রয় দেওয়া যায় না। প্রধান উপদেষ্টাকে বলবো, আপনাকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, আপনি আমাদের মাথার মুকুট, তাজ হিসেবে আপনাকে আমরা রেখে দিয়েছি। এভাবে আবেগে ছাত্রদের কথা শুনে আপনি আবেগে নাচবেন না। আপনি দলগুলোকে আজকে ডেকেছেন, ভালো কথা। সিদ্ধান্তটা কি? শুধুমাত্র চা খাওয়ার জন্য দলগুলো যাবে সেখানে? সবগুলো দলের সাথে বসলেন, আগামীকাল সিদ্ধান্ত জানতে চাই দলগুলোর প্রস্তাবনার আলোকে। কালকে প্রেস উইং থেকে বলা হয়েছে যে আপনার বিএনপি এইটা চাই, জামাত এটা চাই, এনসিপি এটা চাই। বিএনপি আরো কি চাইছে জানেন? 3 জন উপদেষ্টা পদত্যাগ চাইছে, সেইটা বলে নাই। আচ্ছা, সেইটা বলে নাই। এই হচ্ছে তাদের স্বচ্ছতা, জবাবদিহিতা। তারা মানে যেটা তাদের বিরুদ্ধে যায় সেটা বলে না। আজকে কে কি বলেছে আমি চাই, আপনি যেহেতু এই সংলাপ দেখেছেন না, খুব ভালো কথা। আগামীকাল সিদ্ধান্ত আসতে হবে, নির্বাচন কবে হবে, রাষ্ট্র সংস্কার কি কি করতে চান, গণহত্যার বিচার নিয়ে কি কি করতে চান। আগামীকাল সিদ্ধান্ত না আসলে এই সংলাপের কোনো তাৎপর্য নাই, এই সংলাপ হবে ব্যর্থ সংলাপ। আমাদের রাশেদ খান বলছিলেন যে আসলে এর আগেও কিন্তু আলোচনা হয়েছে, আলোচনায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে বা সংকট হলে কিন্তু রাজনৈতিক দলগুলোকে প্রধান উপদেষ্টা ডেকে যমুনায় আলোচনা হয়েছে, কিন্তু তার ফলাফল কি আপনারা পেয়েছেন? বিএনপি যেমন দাবি জানিয়েছে 3 জন উপদেষ্টার পদত্যাগ, সেই বিষয়ে আপনারা একমত কিনা বা আপনাদের মতামতটা কি? আর এই সময় আসলে এই সংকট বা প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়টি কেন সামনে আসলো? না, আপনি যে আলোচনার যে কথা বলছেন, আমরা গত 9 মাস বোধহয় না আমাদের সরকারের মেয়াদ চলছে, 9.5 মাস, 9.5 মাসের মধ্যে রাজনৈতিক বিরোধ মীমাংসা অথবা রাজনৈতিক বিষয় খুব বেশি আমরা আলোচনা বসবার সুযোগ পেয়েছি, কিন্তু কথাটা ঠিক নয়। কিন্তু হ্যাঁ, অতীতে যেসব বিষয়গুলো নিয়ে আমরা বসছিলাম, সেগুলো কিছু ক্রাইসিস তৈরি হয়েছিল, সেগুলো নিয়ে বসছিলাম। কিন্তু আমাদের পথনকশা কী হবে, আমাদের সংস্কার, বিচার এবং নির্বাচন নিয়ে সেইভাবে কিন্তু কোনো বৈঠক সেভাবে হয় না। এটি বোধহয় এই পর্বে যেটি হচ্ছে সেটি এই বিষয়টা ইনক্লুড হচ্ছে। তো সুতরাং সে অর্থে সেভাবে বৈঠক হয় না। আমি শুরুতে যে কথা বলছিলাম, আরও বেশি করে বসতে পারলে তাহলে হয়তো আমরা এই বিষয়ে আরও অনেক দূর এগিয়ে থাকতাম। আপনাকে একটু বলে রাখি, আমরা প্রথমেই যখন বসছিলাম তখনই আমাদের দল এবং আমাদের গণতন্ত্র মঞ্চ থেকে অনেকেই বলবার চেষ্টা করেছে যে আমরা যেহেতু এটি গণ অভ্যুত্থানের সরকার এবং রাজনৈতিক দলের কোনো প্রতিনিধিত্ব এখানে নাই, সেই মানুষগুলো যেইভাবেই কাজ করুক আমরা তাদের প্রতি কোনো অশ্রদ্ধা প্রদর্শন করছি না, কিন্তু একই সাথে আমরা মনে করছি রাজনৈতিক সংযোগ তৈরি করবার জন্য বা রাজনৈতিক দল যেহেতু শেষ অর্থে রাজনৈতিক দলেই আগামী দিনে রাষ্ট্রের দায়িত্ব নেবে, সেই রাজনৈতিক দলের সাথে সমন্বয় করবার জন্য অথবা যোগাযোগ করবার জন্য অথবা অনৈক্য তৈরি হলে সেটি মীমাংসা করবার জন্য একটা জাতীয় কাউন্সিল করার আমরা প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু সেই সরকার সেটি ঠিক গ্রহণ করেনি। এবার একই সাথে এই দীর্ঘ সময় যে কথা বারবারও বলছি যে এই যে সমস্ত বিষয় নিয়ে মতানৈক্য তৈরি হচ্ছে সেগুলো নিয়ে কথা বলবার জন্য যে উদ্যোগ বা ইনিশিয়েটিভের জায়গাটা সেটা খুব দুর্বল। এবং মাননীয় প্রধান উপদেষ্টা এই জায়গায় যাদের সাথে উনি পরামর্শ করছেন, যাদের সাথে কাজ করছেন, তারা কি পরামর্শ ওনাকে যথাযথভাবে দিতে পারছেন না অথবা উনি উপলব্ধিতে নিতে পারছেন না, সেটা আমাদের বড় প্রশ্ন। এটি মোটা দাগে রাজনৈতিক দলসমূহের পক্ষে একটা প্রশ্ন আছে যে কেন রাজনৈতিক দলসমূহের সাথে ওনার এই কানেক্টিভিটি বাড়ে না। একটা জিনিস আপনি মনে রাখবেন, সমস্যা যাই থাকুক না সরকারকে সে সমস্যার সমাধান করতে হবে। আপনি কাজ করতে পারছেন না অথবা কাজ করতে দেওয়া হচ্ছে না, এই কথা বলবার মধ্য দিয়ে কিন্তু আপনার ভোটের মাধ্যমে নির্বাচিত কোনো সরকার অথবা রক্তের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত কোনো সরকার কারোই কিন্তু সেটি বলবার কোনো সুযোগ নেই যে আমি এই জন্য কাজ করতে পারছি না। শুধু আপনাকে কাজ করতেই হবে এবং যে সমস্যা আপনার সামনে দেখেন সেটি মোকাবেলা আপনাকেই করতে হবে। এই ক্ষেত্রে আমরা মনে করি যে যেই উদ্যোগটা আজকে হচ্ছে, রাষ্ট্র যেটা বললো যে কালকেই দিয়ে ফেলতে হবে, আমি বিষয়টা এভাবে দেখছি না। আমি মনে করি যে আমাদের ভবিষ্যতে আর যেন সংকট তৈরি না হয়, আমরা যেই সব জায়গায়, আমি বলছি যে প্রত্যেকের এজেন্ডা আলাদা, প্রত্যেকের উঠোন আলাদা আলাদা, সেই জায়গায় কতটুকু আমরা এক জায়গায় নিয়ে আসতে পারবো সেই কাজটি করবার ক্ষেত্রে সকলে ধৈর্যশীল এবং সংবেদনশীলতা দরকার। সরকারের পক্ষ থেকে ব্যাপক উদ্যোগ নেওয়া দরকার যে এই জায়গাটা তৈরি করবার জন্য। সেটা হলো মৌলিক জায়গাটা হলো জাতীয় সনদটা।
আমরা সংস্কারবিহীন কোনো কিছুই চিন্তা করছি না, নির্বাচনবিহীন কোনো কিছু চিন্তা করছি না, গণহত্যার বিচারবিহীন কোনো কিছু চিন্তা করছি না। কিন্তু রাজনীতির মাঠটা এমন হয়ে যাচ্ছে যে কখনো কখনো মনে হচ্ছে যে উনি নির্বাচন চায়, উনি সংস্কার চায়, উনি গণহত্যার বিচার চায় না, এই অবস্থা। এটি হচ্ছে একটা ষড়যন্ত্র অংশ। আমরা মনে করি দেশি বিদেশি নানা চক্র এখানে কাজ করছে। আপনার ফ্যাসিস্ট যারা পালিয়ে গেছে ওরা তো বসে নাই রে ভাই, ওরা প্রতি নিহতই কাজ করছে, প্রতি মুহূর্তেই কাজ করছে, এবং তার যে অর্থবিত্তের যে পাহাড় সেটি এখানে বিনিয়োগ হচ্ছে, নানা ধরনের মাধ্যমে বিনিয়োগ হচ্ছে। সেই বিনিয়োগেরও তো একটা ফল আছে, সেটার ফলও আমরা মাঝে মাঝে দেখি। সব রাস্তার সব আন্দোলন যৌক্তিক এটাও তো বলা যাবে না, আবার সব আন্দোলন যৌক্তিক তো সেটাও বলা যাবে না, কিন্তু হচ্ছে তো অনেক কিছুই। কিন্তু সেই ক্ষেত্রে সরকার যেমন একটি দরগা শরীফের পীর হিসেবে বসে থাকতে পারে না, তার শক্তির বল প্রয়োগের জায়গা যেখানে দরকার দুষ্টের দমন করবার জন্য সেই কাজটা যেমন করা দরকার, তেমনি মানুষকে নিরাপত্তা বিধানেরও তার দায়িত্ব। আপনি দেখুন, আপনি 5ই আগস্টের পরে এই গণ আন্দোলনের যেই নারীরা রাস্তায় রাজপথে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করলো, সেই নারীদের উপরে কিভাবে আপনার নিপীড়ন হচ্ছে বিভিন্ন দিক থেকে, আপনি তাদেরকে সোশ্যাল মিডিয়ায় কীভাবে হেনস্থা করা হচ্ছে। আজকে আমরা দেখলাম বা শুনলাম একটা সরকারি কলেজের এক টিচার নারীর সম্পত্তির অধিকার নিয়ে একটা বই লিখেছে, তাকে সাংঘাতিকভাবে হেনস্থা করা হচ্ছে। এখন আপনি একটা দাবি উত্থাপন করলেন, এই বিষয়ে আমার দ্বিমত থাকতে পারে, ভিন্ন মত থাকতে পারে, সে নিয়ে তো কথা বলবার সুযোগ আছে, কিন্তু সেটা নিয়ে আপনাকে যদি আমি বিচারের রায় দেওয়ার যদি অথরিটি হয়ে যায়, তো সেই সমাজে তো কোনো মত প্রদান করা যাবে না। আপনি গণতান্ত্রিক গণ অভ্যুত্থানের চেতনা বলছেন, মত প্রদান করতে পারেন নাই, 15 বছর আপনাকে কথা বলতে দেওয়া হয়নি, এখন আপনি কথাটা বলতে পারবেন না? আপনার অধিকার, আপনার জনগণ বিচার করবে সেটি ন্যায্য কি অন্যায্য, কিন্তু বলবার অধিকারটা ন্যায্যতা প্রদান করতে হবে। সেই ন্যায্যতা প্রদান করার ক্ষেত্রে হচ্ছে না। আপনি দেখুন, আজকে মাজার ধ্বংস করাচ্ছে, অনেক কিছু হয়েছে বিভিন্ন সময়, সরকার কোনো জায়গায় কিন্তু তার যথার্থ পদক্ষেপ কিন্তু গ্রহণ করে নাই। এর মধ্য দিয়ে কিন্তু এই অংশীজনরা মনে করছে, যে অংশ যেভাবেই ভাবুক না কেন, এই অংশীজনরা মনে করছে সরকার যথার্থ দায়িত্বশীলতার জায়গাটা পালন করছে না, এবং আসলেও তাই সরকারের যে শক্তিমত্তার জায়গাটা সেটি প্রমাণ হচ্ছে না। আজকে আমরা এটাই বলবার চেষ্টা করেছি মাননীয় প্রধান উপদেষ্টাকে, যে আপনি যদি মনে করেন যে এইভাবেই চলবে, তাহলে আমি বলবার আগামী 30 বছরেও বাংলাদেশের কোনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। এই অবস্থা যদি চলে, বাংলাদেশের পুলিশ কোনো কাজ করে না, বাংলাদেশের পুলিশ 15 বছরের আগের থেকে আরো ভয়াবহ পরিমাণ খারাপ। এখানে যার মুল্লুকতার, এর বাইরে কোনো কথা নাই। যে প্রভাবিত করতে পারছে, অথবা পুলিশ যদি মনে করে যে আপনি আগামী দিন ক্ষমতায় আসবেন, আপনার কথা বাইরে পুলিশ চলে না। কোনো সাধারণ মানুষের নিরাপত্তা নাই, কোনো সাধারণ মানুষের কোনো জমি দখল, চর দখল, কোনো কিছুই রক্ষা করবে কোনো সুযোগ নেই। কারণ পুলিশ এক সময় না এক সময় কোনো না কোনোভাবে তাকে প্রভাবিত করুক, যেভাবে হোক সে আপনার পাশে দাঁড়ানোর চেষ্টা করতো, এখন সে করেই না। প্রথম হচ্ছে সে মনে করে সে অসহায়, ট্রমাতে আছে। দ্বিতীয়ত সে মনে করে যে আগামী দিনে কে ক্ষমতা আসে, বাবা আমার এই ঝুঁকি নেওয়ার দরকারটা কি, নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে দর্শকের ভূমিকা আছে। যেই সমাজে পুলিশ দর্শকের ভূমিকা থাকে, সেই সমাজে নির্বাচন কি, সেই সমাজ তো চলেই না, সেটা চলছেই না। আপনি এই জায়গাগুলো রিপেয়ার করুন কীভাবে, এইটাই তো প্রথম পদক্ষেপ। আপনি নির্বাচন করবেন, একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনে ব্যালট বাক্স কাঁধে নিয়ে রাশেদ খান আমি যার মতো করে দৌড় দিলাম, সেই নির্বাচন দেখার জন্য জাতি 15 বছর অপেক্ষা করছে। সেই নির্বাচনটা হবে যে প্রত্যেকটা মানুষ তার রায়টা প্রদান করতে পারবে। তা আমার বল থাকলে, আপনি পুলিশ না থাকলে তো সেই রায় প্রদান করবো কি? আমি দখল করব, আমি ঘোষণা দিচ্ছি আমি দখল করব, তাইলে কি করবেন আপনি? তাইলে যেই নির্বাচনী উপকরণ যেটি যা লাগে, নির্বাচন কমিশন তো আগারগাঁও থেকে বসে নির্বাচন নিয়ন্ত্রণ করতে পারে না, এর জন্য ডিসিএসপি লাগে, এই জন্য ওসি লাগে। মূলত নির্বাচন করে বাংলাদেশে 3 জন মানুষ, রিটার্নিং অফিসার, ডিসি, এডিসি, টিএনও এবং থানার ওসি, এর বাইরে কোনো কারো কোনো ভূমিকা নাই। এই 3 জন যার পক্ষে থাকে তারাই নির্বাচিত হয়। সুতরাং এই 3 জন আজকে কোন অবস্থায় আছেন? তারা কি কোনো সরকারের অর্ডারে আছেন, বা সরকারের নিয়ন্ত্রণে আছেন, সরকারের কথা শুনছেন, সরকারের কথা মতো চলছেন, বা সরকারের নীতি বাস্তবায়ন করছেন? আমার তো মনে হয় সচিবালয় থেকে শুরু করে কোথাও সরকারের কোনো নিয়ন্ত্রণ আছে, আমি এটা মনে করি না। জি, ধন্যবাদ ফিরবো আপনার কাছে। রাশেদ খান, আমরা সরকারের যে সিদ্ধান্তগুলো দেখছি, আসলে এখন সচিবালয় ঘেরাও, তারপরে এনবিআর এর যে অবরুদ্ধ কিংবা নগর ভবন অবরুদ্ধ, এনবিআর এর অবশ্য তারা সম্মত হয়েছে কাজে ফিরে, তবে দাবিগুলো সরকার মেনে নেওয়ার বিষয়ে একমত হয়েছে, যৌক্তিক দাবিগুলো বিশেষ করে। তো এই সরকারের যে সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হয়, সেটি থেকে আবার সরকারের সরে আসতে হচ্ছে। তো এই বাস্তবায়নের আগে এই দূরদর্শিতার অভাব আমরা কেন দেখছি? আবার সরকারকে আমরা যাদেরকে অভিভাবক মনে করছি, মনে হচ্ছে যে তাদের উপরেও তারাই অভিভাবকহীন, তাদের উপরে অভিভাবক দরকার। আসলে এই ধরনের পরিস্থিতি কেন তৈরি হচ্ছে? আপনি আসলে ঠিকই বলেছেন যে যারা সিদ্ধান্ত নেবেন তাদের আসলে সিদ্ধান্ত নেওয়ার ক্যাপাসিটি নাই, তারাই আসলে
অভিভাবকহীন হয়ে পড়েছে। আসলে তাদের সিদ্ধান্ত কে দিবে বা তারা কিভাবে সিদ্ধান্ত নিবে আমরা নিজেরাও যেমন জানি না, আমার মনে হয় তারাও জানে না। এই যে সরকার 10 মাস সরকারের চলছে, এই 10 মাসে সরকারের অর্জনটা কি, এই প্রশ্ন কি আমি আপনি করতে পারি না? গণহত্যার বিচার, রোডম্যাপ, নির্বাচন নিয়ে সরকারের ভাবনা কি, এই প্রশ্ন করতে পারি না? একের পর এক আন্দোলন, সরকার কেন এই আন্দোলনটা শুরু হলো? সরকার তো আমাদের সরকার, গণ অভ্যুত্থানের সরকার, স্বচ্ছতার সরকার, জবাবদিহিতার সরকার, কিন্তু সেগুলো কোথায়? কেন আন্দোলন করতে হয়? দাবি তো আপনাকে মানতে হবে, যৌক্তিকতা বিচার করে আপনাকে দাবি মানতে হবে। সরকার মনে হয় এগুলো বোঝে না। খাই দায় ফুর্তি করি, অফিসে যাই আর বাড়িতে গিয়ে ঘুমাই, এইভাবে তো সরকার চলে না। আমরা যারা রাজনীতি করি ভাই সহ, আমরা ফ্যাসিবাদ বিরোধী লড়াই একসাথে করেছি, অনেক রোদের মধ্যে বৃষ্টিতে ভিজে আন্দোলন করেছি। এই উপদেষ্টা পরিষদে যারা আছে তারা কি সেটা করেছে? তারা কি বোঝে গণ অভ্যুত্থানটা কেমনে হয়েছে? গণ অভ্যুত্থানের পিছনের ব্যাকগ্রাউন্ড জানে? আন্দোলন সংগ্রাম যে আমরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে করলাম, কতটুকু শ্রম ত্যাগ, কতটুকু নিরাপত্তাহীনতায় ভুগেছি, তারা জানে কিছু? যদি জানতো তাহলে এই রাজনীতিকদের নিয়ে বাজে মন্তব্য করতো না। 53 বছরে রাজনীতিবিদরা কিছু করতে পারে নাই। ভাই আপনি 53 দিন রাজপথে ছিলেন? কখনো কখনো হাসিনাকে কইছেন যে আপা তুমি স্বৈরাচার, এবার বাংলা ছাড়ো, দেশ ছাড়ো, ক্ষমতা ছাড়ো? কইছে? আমি তুমি করে বললাম, আমরা তো তুই করে বলছি। ওই সময় বলছি 1 2 3 4 শেখ হাসিনা গদি ছাড়, যখন হাসিনা ক্ষমতায় বলছি না আমরা? আজকে টকশোতে আসে নতুন নতুন বড় বড় বিপ্লবী, আপনারাও তাদেরকে ডাকেন, মানে নতুন একটি দলে যুক্ত হইলেই তারে কন যে তুমি গণ অভ্যুত্থানের শক্তি। আর এই যে স্বপন ভাই, আমরা কেউ গণ অভ্যুত্থানের শক্তি না, আমরা নাকি আমাদের ডাকে মানুষ নামে নাই। আমরা যখন ডাক দিয়েছি ভাই তোমরা তো নামো নাই। কোন প্রস্তাবনা, কোন রোড ম্যাপ, কোন ঘোষণাপত্র হাতে ধরে এনে বলছো এইটার ভিত্তিতে আন্দোলন হবে? এই আন্দোলন তো আল্লাহর একটি রহমত। 2018 সালে আমরা যে কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, সেইটা আবারও সেই আল্লাহর রহমতে 24 সালে ফিরে এসেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি দাবিতে নামলো? 18-র হাতিয়ার গর্জে ওঠো আর একবার, অর্থাৎ সেই কোটার আন্দোলন, চাকরির আন্দোলন, আমরা যেটা 18 সালে নেতৃত্ব দিয়েছিলাম, সফল করেছিলাম, সেই আন্দোলন তো। সেই আন্দোলন থেকে যখন হত্যা শুরু হলো, রাজনীতিবিদরা সবার আগে নেমেছে। সাধারণ মানুষ তো নেমেছে, কিন্তু রাজনীতিবিদরা দায়িত্ববোধের জায়গা থেকে সবার আগে গায়েবানা জানাজা দিয়েছে, প্রতিবাদ করেছে, রাজপথে নেমেছে। তারা এই ছাত্রদের সাথে সংহতি জানিয়েছে। আমরা যেহেতু ওই আন্দোলনের সিনিয়র, আমরা সকল দলকে আমরা ডেকেছি একসাথে, আমরা নাগরিক প্রতিক্রিয়া সমাবেশ করেছি। আমাদের জায়গা থেকে আমাদের দায়িত্ববোধ সব থেকে বেশি মনে হয়েছে যে এই আন্দোলনটা আমাদের অর্জন ছিল, আমরা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। আমরাই সর্বপ্রথম বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদকে আমি এবং আমাদের সভাপতি নুরুল হক নূর বলেছিলাম যে ভাই এই আন্দোলনটা কাজে লাগাইতে হবে, রাজনৈতিক আন্দোলন করে তো কিচ্ছু হচ্ছে না। আমরা বলেছিলাম যে জনাব তারেক রহমান সাহেবের সাথে কথা বলেন। তিনি কথা বলে আমাদেরকে বললেন যে সে পজিটিভ। তার সাথে আমাদের সেই যুগপৎ আন্দোলনকালীন সময় থেকে যোগাযোগ। তিনি আমাদের সব সময় বলতেন যে রাশেদ নূর, তরুণদেরকেই জাগতে হবে। যুগে যুগে আমরা যখন তরুণ ছিলাম তখন আমরা আন্দোলন করেছি, নেতৃত্ব দিয়েছি, তরুণরা ছাড়া কিচ্ছু হয় না। দেখেন আজকে সেই রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে কটাক্ষ করা হচ্ছে। এই সালাউদ্দিন আহমেদ সাহেব আমাকে বলেছিল, সেই সময় নুরুল হক নূর জেলে, আমির খসরু থেকে শুরু করে বিএনপি সিনিয়র নেতারা সবাই জেলে, অনেকে জেলে, আমাকে বলেছিলেন যে জামাতের মতন দলকে নিষিদ্ধ করা হয়েছে, তোমরা তোমাদের দলের পক্ষ থেকে বিবৃতি দাও। আজকে তাকে বলা হচ্ছে রয়ের এজেন্ট, ভারতের এজেন্ট। আমাকে বলেছে, আল্লাহ সাক্ষী। এবং এই গণ অভ্যুত্থানে তার যে ভূমিকা, আমরা একসাথে সমন্বয় করেছি। একসময় কিন্তু সবাই হতাশ হয়ে গেছিলাম, যখন সবাই মাঠ ছেড়ে দিয়েছে, তখন আবার নতুন করে আলোচনা শুরু করলাম। ওই সময় আমাদের সভাপতি জেলে, আমার সাথে গণ অভ্যুত্থানের সময় সালাউদ্দিন ভাইয়ের অসংখ্য টেলিফোন কথোপকথন হয়েছে, আমরা আলোচনা করতাম। এবং এর সাথে পুরো এই আলোচনার সাথে, এই প্রক্রিয়ার সাথে বিএনপির তারেক রহমান সাহেব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি সবসময় এটার খোঁজখবর রাখছেন, দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের সভাপতি জেলে যাওয়ার পরেও ঘোষণা দিয়েছে সরকারের 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দাও। বাংলাদেশের দ্বিতীয় কোনো নেতা দেখাতে পারবেন? আর আজকে বলেন যে অমক রয়ের এজেন্ট, অমক এজেন্ট,
মানে পাকিস্তানের এজেন্ট, এই যে বিভিন্ন জনকে এজেন্ট বানানো, বিতর্ক সৃষ্টি করা, এগুলো বন্ধ করতে হবে। আজকে রাজনীতিবিদদের চরিত্র হরণ করা হচ্ছে। জি, একজন আরেকটা- রাজনীতিবিদ, আজকে এই স্বপন সাহেব একদিনে তৈরি হয়নি, ছাত্র রাজনীতি করেছে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মাই টিভি 50 মিনিটস আয়োজনে। সরাসরি আলোচনায় চলে যাই শহীদউদ্দিন মাহমুদ স্বপন। আপনাকে দিয়ে আবারও শুরু করি। আর পুলিশের যে কার্যকলাপ আমরা জুলাই অভ্যুত্থানের পরেও কিন্তু দেখেছিলাম, পুলিশ তাদের কার্যক্রম বন্ধ করেছিল এবং অনেক থানায় আসলে আগুনও দেওয়া হয়েছিল। সে সময় কিন্তু যে সশস্ত্র বাহিনী তারা যে ভূমিকাটি রেখেছিল, তাদের আমরা বলতে পারি কিন্তু যে গণ অভ্যুত্থানের পেছনে তারাও একটি স্তম্ভ। তবে এখন এসে সেনাপ্রধান কিংবা তাদের যে বক্তব্য নিয়ে একটা পরস্পর বিরোধী কথা উঠছে, এটা কিন্তু জাতীয় নিরাপত্তার স্বার্থেও আঘাত হচ্ছে। এই বিষয়গুলোকে আপনি কিভাবে বর্ণনা করবেন? দুটি বিষয়, মানে সমস্ত বক্তব্য যদি বাদ দিই তাহলে দুইটি বিষয়। আজকে সেনাবাহিনীর পক্ষ থেকে বা সেনাপ্রধানের বক্তব্য, যদিও সরাসরি আইএসপিআর এর মাধ্যমে আমরা জানিনি, যেভাবে আসছে সব বক্তব্য, সেখানে অনেক কথার মধ্যে একটি কথা ছিল যে উনি অভিভাবকহীন বোধ করছেন। এর অর্থ যা দাঁড়ায় সেটা আমরা সকলেই বুঝছি। একই সাথে গতকাল উপদেষ্টা পরিষদের একটা বিবৃতি আপনারা দেখেছেন, সেখানে এখতিয়ার বহির্ভূত বক্তব্য প্রদান অথবা সরকারের কাজকর্মে বাধা প্রদান করার বিষয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে জনগণের সাথে নিয়ে। এই দুটো বিষয় যদি আমরা চিন্তায় নিই বা আমাদের আমলে নিই, অথবা জনগণ যদি ভাবে এই দুটো বিষয়কে মুখোমুখি করে, তাহলে এটার ভয়ঙ্কর বিপদের বিষয়। আপনি যেমন গণ অভ্যুত্থানের সময় আমাদের সেনাবাহিনীর সদস্যরা যদি গণ অভ্যুত্থানের পাশে না থাকতো, তাহলে সে গণ অভ্যুত্থানে কত মানুষ মারা যেত সেটি আমরা চিন্তা করতে পারিনি। সেই সময়টায় তারা যে অংশীজন যেভাবে ছিলেন, এবং এই অভ্যুত্থান প্রক্রিয়ার পরবর্তী সরকার গঠন থেকে শুরু করে সমস্ত প্রক্রিয়ার সাথে ছিলেন। সুতরাং ট্রেডিশনাল একটা সেনাবাহিনীর অবস্থান যেমন থাকবার কথা সব সময়, এই সময়টা কি তেমন নয়। সেই ক্ষেত্রে সরকার এবং সেনাবাহিনীর ভিতরে অনাস্থার জায়গা যেটা তৈরি হয়েছে, এবং এই দুইটা কথার মধ্য দিয়ে সেনাপ্রধানের অন্যান্য সব কথা যদি বাদ দিয়ে উনি অভিভাবকহীন যখন বোধ করেন, তখন মনে হচ্ছে ওনার মাথার উপর কোনো ছাদ নেই। সে ছাদ তো হলো সরকার, তার মানে সরকার নাই। একই সাথে উপদেষ্টা পরিষদে এখতিয়ার বক্তব্যের কথা বলা হচ্ছে এবং মুখোমুখি কথা। এই জায়গায় আমরা মনে করছি যে জাতিকে এই বিপদের দিকে ঠেলে দেওয়া যাবে না। সেনাপ্রধান কিন্তু বলেছেন যে আসলে ডিসেম্বরের মধ্যে নির্বাচনে যে কথাটা তিনি বলেছেন যে আমার বেসামরিক বাহিনীকে যদি সামরিক বাহিনীকে যদি বেসামরিক কাজে লাগানো হয়, তাহলে তাদের কার্যক্রম প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যায়। সেনা প্রশিক্ষণটা কি? সেনা প্রশিক্ষণটা হলো হিট অ্যান্ড শুট, আর পুলিশের প্রশিক্ষণ শুট করা না। পুলিশিকরণ আর সেনাবাহিনীর কাজ এক না, এটা কখনো হয় না। সেনাবাহিনী দেশের অভ্যন্তরে বিশেষ সময়ে দুর্যোগ ব্যবস্থাপনা শুরু অনেকগুলো কাজ করতে পারে, কিন্তু পুলিশি কাজ সেনাবাহিনীর পক্ষ দিয়ে করলে উনি যে সংখ্যাগুলো বলছে সত্য। প্রথমত ওনারা এটা জানেন না, বুঝবেন না, ওনারা রাস্তাঘাট চিনেন না, কোনো উপজেলায় কোথায় কীভাবে যেতে ওনাদের ধারণা নেই, ওনাদের সোর্স থাকে না, পুলিশের যেসব লোক থাকে ওনাদেরগুলো থাকে না। দ্বিতীয়ত হচ্ছে যে এই কাজগুলো করতে গিয়ে পুলিশ যেভাবে অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িয়ে যায়, অবৈধ প্রভাবশালী মানুষের পাল্লায় পড়ে, উনি তো পরিষ্কার করে বলছেন যে সেনাবাহিনীও এইভাবে এর ভিতরে পড়ে যেতে হবে। তাহলে সেনাবাহিনীর যে স্বচ্ছ জায়গা থাকবার কথা, যে নিরাপত্তার শক্তিমান মনোবলওয়ালা শক্তিশালী বাহিনী থাকবার কথা, সেটা ক্ষতিগ্রস্ত। এটা তো যৌক্তিক কথা, এর বেশি থাকবার কথা নয়। কিন্তু আমাদের বাস্তব কারণে যে পুলিশ বাহিনীর বিরুদ্ধে যে অবস্থাটা তৈরি হল, তার কারণে যে এই সেনাবাহিনীকে এই কাজে না থাকলে তো বিধ্বস্ত অবস্থা থাকতো। এই কথাটা এই আশঙ্কাটা প্রকাশ করছে এই কারণে যে এটির একটা রাজনৈতিক নেতৃত্বে এবং সকলে মিলে এটা একটা সেটেলমেন্ট করতে হবে এই জায়গাটা। মানে তাহলে সরকার এবং নিরাপত্তা বাহিনী এই জায়গাটা সমস্যা। আরেকটি কথা যেটা জুলাই অভ্যুত্থানের জন্য আজকে আমি প্রধান উপদেষ্টার দরবারে এই কথাটা বলবার চেষ্টা করেছি। দেখেন, জুলাই অভ্যুত্থানে এত বড় আত্মত্যাগ হলো। আমরা 5 আগস্টকে আমরা বলেছিলাম যে অ্যান্টি ফ্যাসিস্ট ডে হিসাবে ঘোষণা করা হোক, গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করা হয়নি। আপনি জুলাইয়ের কোনো বীরদেরকে কোনো জাতীয় মর্যাদা দেওয়া হয়নি। আমরা বলছিলাম লিবার্টি স্কোয়ার তৈরি করবো অথবা গণতন্ত্র এই কাজগুলো করবার জন্য আপনি যে কোনো বিপ্লবকে, যে কোনো অভ্যুত্থানকে, যে কোনো বিজয়কে আপনি জাতির সামনে দৃশ্যমান করবার জন্য কোনো কাজে করলেন না। আপনার এর প্রতি আপনার আনুগত্য, এর প্রতি সহানুভূতি, এর প্রতি ভালোবাসা কতটুকু, সেটা তো প্রশ্ন থেকে যায়। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একবারই শেষ পর্যায়ে মোহাম্মদ রাশেদ খান ছোট্ট করে আমাদের বলতেন, আসলে আমরা যে বর্তমান প্রেক্ষাপটটা, এটাকে রাজনৈতিক দ্বন্দ্ব, নেতৃত্বের সংকট কিংবা যাই বলি না কেন, আসলে এই পরিস্থিতি থেকে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে যাওয়ার উপায় কি? সরকারের সেই সক্ষমতা আছে কিনা? ধন্যবাদ। আমি যে বক্তব্য সমাপ্ত করতে পারিনি সেটি বলি। দেখেন, ইদানিংকালে দেখছি যে রাজনীতিবিদদের চরিত্র হরণ করা হচ্ছে। মনে হচ্ছে যে যারা রাজনীতি করেন তারা সমাজের সব থেকে খারাপ,
একটি গ্রুপ অফ পিপুল এ ধরনের একটি মানে ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করতেছে। এখন সব রাজনীতিবিদ যদি খারাপ হয় তাহলে দেশটা কে চালাবে? এই দেশে কি নতুন করে আপনি রবট তৈরি করবেন যারা দেশ রিমোট দিয়ে চালাবে? সবাই একদম ফেরেস্তা হয়ে যাবে? হ্যাঁ, জি, রাজনীতিবিদ মনে হচ্ছে যে আমদানি করা লাগবে। এই দেশেই যারা আছে তাদেরকে তো দেশ চালাতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে নেতাদের প্রতি, নেতৃত্বের প্রতি মানুষের যে একটি ক্রেজ ছিল সেটাকে নষ্ট করে ফেলা হচ্ছে। যাকে তাকে ভারতের দালাল, রয়ের এজেন্ট, পাকিস্তানের এজেন্ট এইতেই বানাই দেওয়া হচ্ছে। এগুলো বন্ধ করতে হবে। অনৈক্য, বিভাজন, অনাস্থা, অবিশ্বাস এইসব কারণেই বাড়তেছে। আমার মনে হয় যে সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক উপকারিতা আছে। আমরা গণ অভ্যুত্থান করেছি, কোটা সংস্কার আন্দোলন করেছি, নিরাপদ সড়ক আন্দোলন করেছি, এই সামাজিক প্ল্যাটফর্মকে ব্যবহার করে মানুষকে সংগঠিত করেছি। কিন্তু এখন যা শুরু হয়েছে কোনো কথাই বলা যাচ্ছে না। মানে কোনো একজন রাজনীতিবিদ তিনি লিখবেন, সময় করে যে মন দিয়ে একটু পড়বে যে কী লিখলেন, শেষ পর্যন্ত যাবে না। প্রথমের এক লাইন পরেই মন্তব্য, কমেন্ট, তুই খারাপ, তুই চোর, তুই ডাকাত, তুই রয়্যাল এজেন্ট, তুই ভারতের দালাল, তুই গাদ্দার। এই যে শুরু হয়েছে, আমি জনগণকে বলবো একটু সচেতন হন। না হলে কিন্তু এইভাবে রাজনীতিবিদদেরকে যদি একের পর এক চোর বানান, বাটপার বানান, এজেন্ট বানান, তার চরিত্র হনন করেন, তাহলে এই দেশ টিকবে না। রাজনীতিবিদরা দেশের জন্য সবসময় জীবন বাজি রেখেছে। যখন হাসিনার বিরুদ্ধে কেউ লড়াই করতো না, রাজনীতিবিদরা কিন্তু লড়াইটা চালিয়ে গেছে। ধাক্কাইতে ধাক্কাইতে আমরা এরকম করে রেখেছিলাম, ছাত্র জনতা যুক্ত হয়ে ফেলাই দিয়েছে হাসিনাকে। সর্বশেষ বলবো, যে প্রশ্ন করলেন, প্রধান উপদেষ্টাকে বলবো, আপনি আবেগে কোনো কথা বলবেন না, বাস্তবতার আলোকে আপনাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। গণ অভ্যুত্থান হয়েছে, এখন আপনি যদি বলেন যে আপনি অভিভাবকহীনভাবে ভুগতেছেন, আপনি কি করবেন বুঝতেছেন না, এই পরিস্থিতিতে কি করবেন, এগুলো কোনো কথা না। আপনার সাথে আমরা আছি, এদেশের 18 কোটি মানুষ আছে, রাজনৈতিক নেতৃত্ব আছে, প্রত্যেকটা দল আছে। নির্বাচনের কথা তো আমি বলতেই পারি, গণহত্যার বিচারের কথা বলতে পারি না? হতাশ কেন হবেন? হতাশ হওয়ার কিচ্ছু নাই। আমরা আপনাকে অভয় দিচ্ছি, আপনি রাষ্ট্র সংস্কার করেন ঐক্যমতের ভিত্তিতে, গণহত্যার বিচার করেন, হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলান, ওবায়দুল কাদেরের ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলান, কারা আব্দুল হামিদকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে এদেরকে ধরেন, উপদেষ্টা পরিষদের সংস্কার করেন। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, এই উপদেষ্টা পরিষদের সংস্কার না করলে মুজিববাদী, সৈনিক, দুর্নীতিবাজ, অনৈক্য, নৈরাজ্যের মাস্টারমাইন্ডদের উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ না করলে এই সরকার গণ অভ্যুত্থানের প্রকৃত চেতনা বাস্তবায়ন করতে পারবে না। যে ভয়টা উনি পাচ্ছেন যে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে কিনা, সেটা উনি পারবেন না। ওনার প্রতি আমার করজোর অনুরোধ, এদেশের মানুষ আপনার দিকে তাকিয়ে আছে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা একবারই শেষ পর্যায়ে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আলোচনা করছিলাম বর্তমান প্রেক্ষাপট নিয়ে। জাতীয় যে সংকট তৈরি হয়েছে, আসলে ঐক্যের কোনো বিকল্প নেই। জুলাই অভ্যুত্থান এবং এর পরবর্তীতে যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল, সেদিকে সরকার বিশেষ খেয়াল রাখবে, সেই প্রত্যাশা রেখে শেষ করছে আজকের অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ। শুভরাত্রি।